পারবে। আমরা আওয়ামী লীগের লিগ্যাসি বিট করতে পারবো না, এবং আমরা বলছিও না যে আওয়ামী লীগকে আমরা মেরে আইন নিজের হাতে তুলে নেব। তাহলে এই যে আপনি দেখুন, আচ্ছা ব্যবসা আপনি একটা কাজ করেন না, এই যে আপনি উপস্থাপনা, একটা জিনিস অ্যাড করতে চাই যদি মাইন্ড না করেন। হ্যাঁ শিওর। আজিজ ভাই যেটা বলার চেষ্টা করলেন, আমার কাছে যেটা মনে হচ্ছে যে একটা পক্ষ বা একটা শক্তি, মানে উনি কি আওয়ামী লীগকে মিস করছেন বা আওয়ামী লীগের জায়গাটাকে তিনি বোঝাচ্ছেন কিনা, এটা আমার একটা প্রশ্ন। আর একটা হচ্ছে যে উনি যে কথাটা বললেন যে আওয়ামী লীগপন্থী শিক্ষক, আওয়ামী লীগের শিক্ষার্থী, এদেরকে ব্যান করার ক্ষেত্রে আসলে তার একটা দ্বিমত আছে, এবং তিনি বর্তমানের রাজনৈতিক প্রেক্ষাপটের সাথে একটা মেলবন্ধন করার চেষ্টা করছেন। এখানে আমি খুব সম্মানের সাথে যেটা বলতে চাই, দেখেন হ্যাঁ ঠিক আছে, মানে ওনার কথা কিছুটা যুক্তি আছে যে এইভাবে আমরা কি একবারে সবাইকে ভ্যানিশ করে দিতে পারি কিনা, না আমরা এরকম করে পারি না। কিন্তু যখন একটা সময় পার হয়ে যাওয়ার পরে, একটা রিকাউন্সিলেশন প্রসেসের একটা সুযোগ থাকার পরও আপনি যখন দেখবেন কারো মধ্যে কোনো রকম অনুশোচনা নাই, এবং এই জুলাই গণঅভ্যুত্থানে যতগুলো হত্যাকাণ্ড ঘটলো, এতগুলো মানুষ মারা হলো, এতগুলো মানুষকে আহত করে ফেলা হলো, এবং এই ঘটনাগুলোর সাথে কিন্তু হাসিনা যে এককভাবে কাজগুলো করতে পেরেছে তা কিন্তু না। আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেসব আওয়ামীপন্থী শিক্ষকরা ছিলেন, তারা একটা বড় ভূমিকা এখানে রেখেছে। যারা ছাত্রলীগের শিক্ষার্থীরা ছিলেন, তারা একদম ক্যাডার বাহিনীর মতো করে, গুন্ডা বাহিনীর মতো করে ছাত্রদের উপরে হামলা করেছে, গুলি করেছে, মেরেছে। শিক্ষকরা সেটাকে সায় দিয়েছে, মত উৎপাদন করেছে। যারা যেসব শিক্ষার্থীরা জুলাই গণঅভ্যুত্থানে মাঠে নেমেছিল, তাদেরকে বিশ্ববিদ্যালয় থেকে বের করে দেওয়ার মতো ঘটনা, এরকম নানা রকম আয়োজন কিন্তু তারা করছিল। তো যখন জুলাই গণঅভ্যুত্থান হলো, একটা লম্বা সময় পরও আমরা যখন দেখতে পারি এসব শিক্ষকরা আলাদা আলাদা করে গোপন মিটিং করছে, হাসিনার সাথে দিল্লির সাথে বৈঠক করছে, ছাত্রলীগের লোকজন আলাদা করে বৈঠক করছে, এদের ব্যাপারে কেন ব্যবস্থা নেওয়া যাবে না? তাদেরকে কেন সমাজে আবার আমার হচ্ছে যে সব সুযোগ তাকে প্রতিষ্ঠিত করে দিতে হবে? এত বড় একটা গণহত্যার মতো দায় তাদের উপর থাকার পরও আমার সমালোচক যদি বারবার এই জায়গাগুলোকে স্ট্যাবলিশ করতে চায়, এটা আমাদের জন্য খুব কষ্ট লাগে যে এই যেই মানে মায়ের বুকগুলো খালি হলো, এই মানুষগুলোর কি দোষ ছিল? যেই বাচ্চারা একটা পরিবর্তনের জন্য নেমেছিল, সেখানে এই আওয়ামীপন্থী শিক্ষক, আওয়ামীপন্থী চিকিৎসক, আওয়ামীপন্থী এই যত রকম এই যে রূপের লোকজন আছে, এই সিনিয়র সাংবাদিক, তারপরে মিডিয়া কর্মী, নায়িকা, গায়িকা, এই যে রূপে যে বহু লোকজন মিলে এই বড় 17 বছর ফ্যাসিজম কায়েম করেছে, তাদেরকে আমরা তো কোনো ছাড় দেওয়ার সুযোগ নেই। এখানে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপি, জামাত, এনসিপি বা আরও ক্রিয়াশীল রাজনৈতিক দলের মধ্যে মত পার্থক্য থাকবে, মতবিরোধ থাকবে, অনেক রকম ঘটনা প্রবাহ হবে, কিন্তু এর মধ্যে কোনোভাবে আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করার কোনো রকম সুযোগ বিন্দুমাত্র বাংলাদেশ। আচ্ছা, প্রাসঙ্গিকের বিষয়টা আছে, ছাড় দেওয়ার সুযোগ নাই, তাহলে কি করতে হবে? হ্যাঁ, আইন নিজের হাতে তুলে নিতে হবে। যেইভাবে বলা হলো বিষয়টা, যেভাবে বলা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের সময় থেকে, তার মানে আইন নিজের হাতে তুলে নিতে হবে। আইন বলে কিছু থাকবে না, আমরাই ঠিক করে দেব যে কে কি দোষী বা যারা অন্যায় করছে আওয়ামী লীগের, তাদের তো বিচার হতে হবে। আমরা কিন্তু আইন নিজের হাতে তুলে নিচ্ছি না ভাই। আমি ভাই আপনার সময় তো বলি না, শুনেন। আচ্ছা বলেন। সেটা হচ্ছে আজকে যেই যে হবিগঞ্জে হামলা হচ্ছে না, সেখানেও কিন্তু ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে, সাংবাদিক আছে। সরকারকে আমরা কেন দায়ী করছি? এই ডাক্তার, ইঞ্জিনিয়ার, সাংবাদিক মিলে ফ্যাসিস্ট সরকার তৈরি করে না। হ্যাঁ, কিছু মধুভোগী সবসময় থাকে, কিন্তু তারা মূল ড্রাইভিং সিটে থাকে না। তাহলে এই 54 বছরে শুধুমাত্র 24 গণ অভ্যুত্থানে মানুষ মরে নাই, আরো এই লেভেলে হয়নি, কিন্তু রাজনৈতিক হত্যাকাণ্ড আরো হয়েছে। সবচেয়ে বড় হত্যাকাণ্ড হয়েছে মুক্তিযুদ্ধের সময়ে। তো তারপরেও তো দেশ এগিয়েছে সামনের দিকে। অর্থাৎ আমরা বলতে চাচ্ছি কি, যে একটি দলের যারা খুনের সঙ্গে জড়িত তারা বাদে, তারা অবশ্যই বিচারের মধ্যে বলতে হবে। কিন্তু হঠাৎ করে এক সকালে আমরা শুনবো ওই সিনিয়র সাংবাদিক, আপনি শুনেন এই কথাটি কেন বলা হয় জানেন? সাংবাদিকতার নর্মসটাও তারা বোঝে না। বলে কি, আপনি কি জীবনে কোনোদিন রিপোর্ট করেছেন? আপনি কিভাবে সিনিয়র সাংবাদিক? রিপোর্টার ছাড়া যে আরো সাংবাদিক হয়, সম্পাদক ব্যাপারটা কি সেটাই তারা জানে না। সারাদিন দেখি এটা নিয়ে তারা আমাদের সাথে অনেকের সম্পর্কে অনেক কথাবার্তা বলে। তাহলে আমার যেই যুক্তি, সাইফ যেমন বললেন যে এই কথাটি আপনার অপছন্দ, ওনার অপছন্দ হয়েছে, উনি সুন্দরভাবে সেটা বললেন। আমি কি করতে পারি? আমার যুক্তিটা দিতে পারি। এই তো আমাদের সভ্য সমাজের ব্যাপারটা কি, আমরা যার যার যুক্তিটা দেব। তারপরে যদি সাইফ বা আমি বলি না আপনি এটা বলতে পারবেন না, আপনাকে সমাজচ্যুত করব, এই জায়গাটাতেই সমাজের যেই গ্রহণযোগ্যতাটা আর থাকে না। সাইফ চাচ্ছে না সমাজচ্যুত করতে, সাইফ চাচ্ছে না। হ্যাঁ, সাইফ চাচ্ছে না, কিন্তু কেউ কেউ চাচ্ছে।
সেটা আমি এনসিপির কথা বলছি না, যারা সমাজে শূন্য স্থান তৈরি করতে চায়, যারা যুক্তির বিরুদ্ধে যুক্তি দিতে পারে না, যারা যোগ্যতাহীন, যারা সংসদে বসে সরকারি দলকে উপযুক্ত কথা বলতে পারে না, হোটেলে ধরা পড়ে, ফ্রিজ চায়, টেলিভিশন চায়, তারা চায় যে আমরা যদি উপযুক্ত বিরোধী দল থাকে, নাহলে এনসিপি যখন বিপদে পড়ে কেন জামাত কথা বলে না? এনসিপি আজকে ভাবছে যে খুব সুবিধা আওয়ামী লীগ না থাকলে বা এত বড় একটা বিরোধী দল না থাকে, আমরা দ্রুত ওই জায়গাটাতে চলে যাব। কেউ কারো শূন্যতায় দাঁড়াতে পারে না। তাকে আমার কথা আমাকে বলতে দিতে হবে, আমার কথা আমাকে বলতে হবে, আমার কথা আমাকে বলতে দিতে হবে। অবশ্যই উনি কথা বলবে। আজকে যদি মেসি না থাকে বা আজকে যদি রোনালদো না থাকে, সেইটা আরেক দলের জন্য সুবিধা হবে না? আমি আওয়ামী লীগকে কিন্তু বেশি বলছি না, শুধু বলছি একটা রাজনৈতিক দল 70 বছরের যার ট্র্যাক রেকর্ড বাংলাদেশের মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেওয়ার, কাজেই সেই ট্র্যাক রেকর্ডকে ভাঙতে হবে আপনার আরো উন্নত মানের রাজনীতি দিয়ে। আমার কথাটি শেষ করতে দেন, দুটি বাক্য আছে। আচ্ছা, রাজনীতির বিকল্প হতে পারে আরো উন্নত রাজনীতির, রাজনীতির বিকল্প হতে পারে না আইন নিজের হাতে তুলে নেওয়া। সাইফ, আসলে খুবই অদ্ভুত ব্যাপার যে এখনো আওয়ামী লীগকে তারা মেসি রোনালদো বলে তাদের একটা স্ট্যান্ডার্ড সেট করে। না ভাই বলছে যে আমি আওয়ামী লীগকে মেসি রোনালদো বলছি না, উনি তো তাদের একটা আরো বলবো লিগাসির কথা, আরো বলবো, লিগাসির কথা বলছে। মানে ঠিক আছে, উনি আওয়ামী লীগের মুখপাত্র হিসেবেই নিজেকে এস্টাবলিশ করছে, দিস ইজ ভেরি ফাইন, মানে ফাইন। আপনি জামাতের মুখপাত্র হয়ে যান না, আমি ভাই আমরা তো লাইফলেস হই না যে আরেকজনের মুখপাত্র। সেটা আমরা আমাদের নিজেদের রাজনীতি, সেটা আমরা দেখছি। হ্যাঁ, আমরা আমাদের নিজেদের দেখছি। আপনি আওয়ামী লীগের যেটা করছেন করেন, কিন্তু বাংলাদেশের মানুষও আসলে এগুলো দেখছে। আপনারা যেতটুকু মানুষের দায়িত্ব নিয়েছেন আপনারা নেন, আপনাদের হাতে মানে রক্তের দাগ লেগে আছে এবং এইটার দায় আপনার উপর অবশ্যই বর্তায়। যেখানে আপনি এখনও বসে এই জুলাই মাসে বসে আপনি আওয়ামী লীগকে আবার প্রাসঙ্গিক করার কথা বলছেন, তাদের রাজনৈতিক লিগাসির কথা বলছেন এবং মানে এতগুলো মানুষের, আপনারা তো আসলে এগুলো দেখেন এই রাজপথে থেকে। আমরা জুলাইতে দেখেছি যে যখন বাচ্চাগুলা এরকম করে শুট আউট হয়েছে, লাশগুলো পড়েছিল, তারপরও আপনার এই লিগাসিটাই আপনার মাথায় আছে যে আওয়ামী লীগের এই লিগাসি কে বিট করতে পারবে। আমরা আওয়ামী লীগের এই লিগাসি বিট করতে পারবো না এবং আমরা বলছিও না যে আওয়ামী লীগকে আমরা মেরে আইন নিজের হাতে তুলে নেব। তাহলে ওবায়দুল কাদের যেটা বলেছিল যে জুলাই গণঅভ্যুত্থানের পরে বা এরকম কোনো সরকার পতন হলে তাদের লাখ লাখ নেতাকর্মী মারা যাবে, এরকম কোনো ঘটনা বাংলাদেশে ঘটেনি। তরুণরা অনেক দায়িত্বশীলভাবে তারা তাদের জায়গাটা ধরে রেখেছিল, কিন্তু আওয়ামী লীগের জায়গা তারা তাদের ভয়ঙ্কর যেই নীতি রীতি কালচার সেটা তারা এখনও পুনরাবৃত্তি করতে চায় এবং তারা আপনাদের মতো কিছু মানুষজনকে সমাজে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে, পেছন দিয়ে পৃষ্ঠপোষকতা করছে, যারা টকশোতে বসে এখনও আপনারা হাসিনার দালালি করেন, আপনারা আওয়ামী লীগের দালালি করেন এবং মুক্তিযুদ্ধ আমাদের জন্য একটা বড় সম্পদ। এই মুক্তিযুদ্ধের সাথে যখন আপনারা বারবার আওয়ামী লীগকে সাথে করে একটা ন্যারেটিভ দেওয়ার চেষ্টা করেন, সেটা আমাদেরকে প্রচণ্ড পীড়া দেয়। কারণ এই মুক্তিযুদ্ধ আপনার একার সম্পদ না, আপনার একার হাসিনার সম্পদ না, এটা বাংলাদেশের আপামর জনগণের সম্পদ এবং এই মুক্তিযুদ্ধ না হলে বাংলাদেশ স্বাধীন হতো না। এবং বারবার যে ন্যারেটিভটা দেওয়ার চেষ্টা করেন, আপনারাই 24 এবং 71-কে মুখোমুখি দাঁড় করেন এবং আপনাদের এই যে মানে এরকম অঙ্ক কষার জায়গাটা, এটা যে বাংলাদেশের মানুষ বুঝছে না তা কিন্তু না। আপনার যেই অডিয়েন্স তারা পিওর দিল্লি থেকে বসে আপনাকে সেলিব্রেট করে, বাংলাদেশের গোপালগঞ্জ থেকে বসে সেলিব্রেট করতে পারে, কিন্তু বাংলাদেশের মানুষ আপনাদের মতো যারা এই চাটুকারিতা করছে, দালালি করছে আওয়ামী লীগের, তাদেরকে আসলে কোনো রকম প্রশ্রয় দেবে না। এবং মানে আমার তো লজ্জাই করছে যে আপনার মতো এরকম একজন আওয়ামী লীগের দালালের সাথে বসে আমার টকশো করতে হচ্ছে। ভাষা শুনুন, এটাই রাজনৈতিক সংস্কৃতি এনসিপির। হ্যাঁ, আমি একটু বলি না কি, বিরতিতে যাবেন? আচ্ছা ঠিক আছে, আপনি শেষ করেন। আমি এটা লিখেছিলাম 23 জুলাই প্রকাশিত গণঅভ্যুত্থান চলাকালে। আমি একটু পড়ে শোনাই লাইনগুলো। সরকারি নেতৃবৃন্দ অবশ্য এর আগেও লন্ডন থেকে তারেক রহমান সন্ত্রাসী কর্মকাণ্ড উস্কে দিচ্ছেন বলে অভিযোগ করেছেন। সরকারি নেতৃবৃন্দ তখন বলছিল যে তারেক রহমান উস্কে দিচ্ছেন। অবশ্য প্রবাসী এই নেতার অঙ্গুল হেলনে দেশে একের পর এক সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটে, দেশে দায়িত্ববান নেতৃবৃন্দ তা রোধ করতে ব্যর্থ হন, সেটির কার্যকারণ অবশ্য জানা যায় না। বিএনপি জামায়াতের সন্ত্রাসীরা দেশজুড়ে তাণ্ডব চালিয়ে ব্যাপক প্রাণহানির কারণ হয়ে দাঁড়িয়েছে। এই ভাষ্য মেনে নিলেও ঘটনাবলীর দায় থেকে নিজের দায়িত্ব অস্বীকার করতে পারে না সরকার। বিএনপি জামায়াতের এত ক্রুব্ধ সদস্য রাস্তায়,
নাকি দেশের অর্থনীতির নাজুক পরিস্থিতিতে দেয়ালে পিঠ থেকে যাওয়া সাধারণ মানুষ নিজেদের যাবতীয় ক্ষোভ, ক্রোধ, হতাশা প্রকাশের একটি সুযোগ খুঁজে নিতে চেয়ে পরস্পরের পাশে দাঁড়াবার জায়গা পেয়েছে? কারণ একটি বা কয়েকটি যাই হোক, সব কিছুই সরকারের বিবেচনায় রাখতে হবে। সাধারণ মানুষের ক্রোধ, ক্ষোভ, হতাশা সরকারের জানতে হবে। যে লুটপাটের চিত্র সংবাদ মাধ্যমে আসে তার সমান্তরাল ব্যাপক মুদ্রাস্ফীতির বাজারে মানুষ লড়াই ইত্যাদি। তারপরে বলা হচ্ছে যে আপনার গুলি দিয়ে কোনো স্তব্ধ করতে পারেন না 132 জন মানুষ। এটা 23 তারিখে গুলির মুখে লেখা। কাজেই এই জুলাই এই কয়েকজন ছাত্রের নয় যারা একদা শিবির, এবং এই একদা শিবির যখন বলে আপনার সাথে লজ্জা লাগে বসতে, এই জাজমেন্টের দায়িত্ব তো তাদের। এখন তাদের ভাষায় মানুষ তো শুনছে। আজকে আওয়ামী লীগের সময় আমরা যেভাবে এই কথা বলে বিএনপি জামাতের ট্যাগ খেয়েছি, আমাদের প্রেস ক্লাবের সদস্যপদ গিয়েছে, আজকে তাদের কাছ থেকে আমরা একইভাবে ট্যাগ খাচ্ছি, এবং আগামীতে যখন তারা বিপদে পড়বে, অন্যরা বিপদে পড়বে, আমরা একইভাবে কথা বলবো। যদি বেঁচে থাকি, শেষ করতে দেন, যদি বেঁচে থাকি 15 বছর পরেও এই একই কথা শুনবেন যে আপনি ক্ষমতার অপব্যবহার করতে পারেন না, তিনি যেই থাক কেন, এবং কাউকে আপনি সমাজচ্যুত করার কোনো অধিকার রাখেন না। যিনি অপরাধী তাকে আপনি অপরাধের বিচার করুন। যেটা জামাতে ইসলামী অপরাধ করেছে পুরো দেশের বিরুদ্ধে দিয়ে, তাকেও আমরা রাজনীতিতে অধিকার রাখতে বলি, তাকেও আমরা দেশ থেকে বের করে দিতে চাই না। এবং সেইটা আমরা যখন বলি তখন আমাদেরকে বলা হয় আমাদের সাথে বসতে লজ্জা লাগে।